সেই মার্জিনের উপরে ইনসেকশন করতেন প্লাসেন্টা কাট করে না যেতে, কারণ প্লাসেন্টা আমি যখন কাট করবো তখন আমার খুব দ্রুত বেবিটাকে ডেলিভার করতে হবে, কারণ তখন যে ব্লিডিংটা স্টার্ট হবে সেখানে বেবির ব্লিডিং থাকবে। আচ্ছা, 2 নাম্বার, কুইক ডেলিভারি অ্যান্ড কুইক কর্ড ক্ল্যাম্পিং অফ বেবি। সেম ইফ আচ্ছা, আছে তাহলে আর অপারেটিভ তাহলে আমি কি কি মেজার নিতে পারি? 1 নাম্বার, after incision if possible baby is delivered without cutting the placenta। আমরা চেষ্টা করব প্লাসেন্টাল মার্জিনটা লোকেট করে সেই মার্জিনের উপরে ইনসেকশন করতে, প্লাসেন্টা কাট করে না যেতে, কারণ প্লাসেন্টা আমি যখন কাট করবো তখন আমার খুব দ্রুত বেবিটাকে ডেলিভার করতে হবে, কারণ তখন যে ব্লিডিংটা স্টার্ট হবে সেখানে বেবির ব্লিডিং থাকবে। আচ্ছা, 2 নাম্বার, কুইক ডেলিভারি অ্যান্ড কুইক কর্ড ক্ল্যাম্পিং অফ বেবি। Same if difficult delivery of baby are used for set. 4 number, placenta is delivered after separation, and after delivery of placenta thoroughly check the lower uterine segment. Quick closure of bleeding point by mattress suture to minimize bleeding. Side by side all uterine drugs are used. আপু এটা কোথা থেকে বলছেন? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার একটা রেডি করা ছিল, হ্যাঁ, কয়েকটা রিটেনের বই মিলিয়ে রেডি করা ছিল, ওখান থেকে বলতেছি আপু। মানে কোনো একটা যে নির্দিষ্ট জায়গা থেকে তা না, কয়েকটা জায়গা মিলায় হচ্ছে আমার কাছে রেডি করা ছিল বলতেছি। আর আপনারা রিটেনের যে কোনো হচ্ছে গিয়ে ইয়েতে এই কোশ্চেন গুলা যেহেতু বারবার আসে আপনারা পাবেন, হ্যাঁ, রিটেনের যে কোনো ইয়েতে আপনারা এটা পাবেন। আচ্ছা, গেল, হ্যাঁ, এই চারটা পাঁচটা হচ্ছে গিয়ে মিজারি আমি অপারেশনের সময় নিতে পারি। 1 নাম্বার হচ্ছে ইনসিশনটা আমি দেখে শুনে দিতে পারি যাতে প্লাসেন্টা আমার কাট করে না যেতে পারে। 2 নাম্বার হচ্ছে গিয়ে বেবি ডেলিভারি এবং হচ্ছে কর্ড ক্ল্যাম্পিং আমি খুব ফাস্ট করব। তার হচ্ছে গিয়ে সেপারেশনের পরে যে জায়গাগুলো থেকে ব্লিডিং আসতেছে ওখানে আমি ম্যাট্রেস সুচার দিব এবং সব ইউটেরাইন জয়েন্ট গুলো আমি হচ্ছে গিয়ে খুব দ্রুত ইউজ করব। এখন আসেন প্লাসেন্টা প্রিভিয়ার ম্যানেজমেন্টের মধ্যে এক্সপেক্টেন্ট গেল, সার্জারি গেল। ডিউরিং সার্জারি আমার যদি হচ্ছে কি ইন্ট্রোটনিকে কন্ট্রোল হয়ে যায় ফাইন, ইন্ট্রোটনিকে কন্ট্রোল না হলে তখন আমি যে ম্যাট্রেস সুইচার দিব, ম্যাট্রেস সুইচারে কন্ট্রোল না হলে তখন আমি ব্লিডিং দিব, ব্লিডিং যদি কাজ না হয় ইউটেরাইন আর্টারি লাইগেশন ট্রাই করব, সেটাতে কাজ না হলে আমি হচ্ছে কি ইউটেরো ওভারিয়ান অ্যানাস্টোমোসিস লাইগেশন করার চেষ্টা করব, সেটাতে কাজ না হলে ইন্টারনাল ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি লাইগেশন করব, এবং সেটাতে না হলে লাস্টে হচ্ছে গিয়ে যদি আমার কাছে ইয়ে থাকে, ফ্যাসিলিটি থাকে, আমি ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন যেটা সেটা করার চেষ্টা করবো। কোনো কিছুতেই কন্ট্রোল না হলে একদম লাস্ট কিছু আমার ইনস্ট্রাক্ট থাকবে, ঠিক আছে? এটা স্টেপ বাই স্টেপ আমরা পিপিএইচ এর ঠিক এই স্টেপ বাই স্টেপ এগুলাই করি। আবার প্লাসেন্টা প্রিভিয়ার ম্যানেজমেন্টেও সার্জারি ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ এই ম্যানেজমেন্টটাই বলবো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের প্লাসেন্টা প্রিভিয়ার। এখানে কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি আবার সেই ক্লাস করতে যাবো। আর কোনো কোয়েশ্চেন আছে আপু? ঠিক আছে, প্লাসেন্টা প্রিভিয়ার তুলনায় অ্যাবরাপশন প্লাসেন্টাটা আমাদের কম্পারেটিভলি একটু হচ্ছে গিয়ে ছোট বা ইজিয়ার। অ্যাবরাপশন প্লাসেন্টার ডেফিনিশন হচ্ছে গিয়ে এখানে প্লাসেন্টাল সিচুয়েশনটা নরমাল থাকবে কিন্তু প্রিম্যাচুর সেপারেশন অফ প্লাসেন্টা হবে, ঠিক আছে? One form of APH where the bleeding occurs due to premature separation of normally situated placenta. তিনটা ভ্যারাইটি থাকে, রিভিলড, কনসিলড, মিক্সড। রিভিলড হচ্ছে গিয়ে যেখানে পুরো ব্লিডিংটাই আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, কনসিলড হচ্ছে গিয়ে পুরো ব্লিডিংটাই ভেতরে জমা আছে, আর সবচেয়ে কমন হচ্ছে মিক্সড, অর্থাৎ কিছু ব্লিডিং আমি দেখতে পাচ্ছি আর কিছু ভেতরে জমা আছে, ঠিক আছে? ডায়াগনস্টিক ফিচার কি কি? অলরেডি আমি প্লাসেন্টা প্রিভিয়ার সাথে অ্যাবরাপশন প্লাসেন্টার যে ডিফারেন্সটা বলছি এই ডিফারেন্সে আমি যা যা পড়ে আসছি এটাই এটা ডায়াগনস্টিক ফিচার। অর্থাৎ এটার সিমটম হচ্ছে গিয়ে আপনার ব্লিডিং, পারভাজাইনাল ব্লিডিং, তার সাথে অ্যাবডোমিনাল পেইন। এটার সাইন হচ্ছে জেনারেল এক্সামিনেশনে আপনার এনিমিয়া, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, সাইন সিমটম অফ শক থাকতে পারে, এবং এগুলো নট প্রপোর্শনেট টু ভিজিবল ব্লাড লস। আর অ্যাবডোমিনালি গেলে আমি ফানাল হাইট বেশি পাবো,
টেন্স টেন্ডার রিজিড পাবো, একদম খুবই হার্ড বলা হয় যেটাকে। আমি হচ্ছে গিয়ে ফিটাল মুভমেন্ট অ্যাবসেন্ট পাবো, ফিটাল হার্ট সাউন্ডও আমি অ্যাবসেন্ট পেতে পারি। পিডি করলে ব্লিডিং পাবো, আর হচ্ছে গিয়ে প্লাসেন্টা নর্মালি মানে প্লাসেন্টা আমি হচ্ছে গিয়ে পাবো। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে অ্যাডাপশন প্লাসেন্টার ডায়াগনোসিস হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল। আলট্রাসোনোগ্রামে একদমই কোনো কিছু নাও পেতে পারে, কারণ একটু প্লাসেন্টার ক্লট খুব ভালো সোনোলজিস্ট ছাড়া ডায়াগনোসিস অনেক সময় করতে পারে। যদি আপনাকে রেট্রো প্লাসেন্টাল ক্লট বলে ফাইন, তাহলে সেটা আপনার ডায়াগনোসিসকে সাপোর্ট করতেছে, কিন্তু আলট্রাসোনোগ্রামে যদি আপনি কোনো কিছু নাও পান তারপরেও আপনার অ্যাডাপশন প্লাসেন্টা আপনি স্কিপ করতে পারবেন না যদি ক্লিনিক্যাল ফিচারগুলো ওরকম হয়। ও জেনারেল এক্সামিনেশন আমি একটা পয়েন্ট বাদ দিচ্ছি, ব্লাড প্রেশার বেশি পেতে পারে, পি থাকতে পারে, পি এর ফিচার পেতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাম ছাড়া আর কি কি ইনভেস্টিগেশন আপনি করতে হতে পারে? অ্যাব্রাপশন প্লাসেন্টা কর্মগুলো ব্যথা হওয়ার চান্স খুব বেশি থাকে, এই জন্য আপনি সিবিসি প্লাস হচ্ছে গিয়ে বিটিসিটি মানে পুরো পপুলেশন প্রোফাইল যেটা বিটিসিটি, পিটি, এপিডিটি, এফটিপি, ডিটাইমার সবগুলো করবেন। অ্যাব্রাপশন প্লাসেন্টাতে রেনাল ফেলিওর, ডিআইসি এগুলো হওয়ার চান্স থাকে, যেটা আপনি সেরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে? তার সাথে ম্যানেজমেন্টের জন্য একটু কাট থাকে না আর্টস্টাইল। আচ্ছা, তারপরে আসেন কমপ্লিকেশনস কি কি হতে পারে। কমপ্লিকেশনের সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে দেওয়া আছে, টেবিল দেওয়া আছে 244 পেজে। যেহেতু হেমোরেজ হচ্ছে, যেখানেই হেমোরেজ থেকে শক হতে পারে। আর আরেকটা বললাম এদের কগুলোপ্যাথি ডিসঅর্ডার মানে কগুলোপ্যাথি ডেভেলপ করার চান্স থাকে, পেশেন্টের ডিআইসি ডেভেলপ আর হেমোরেজ শক রেনাল ফেলিওর থাকে। বাচ্চার অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে বাচ্চা অ্যাসফাইশিয়েটেড থাকে, ফিটাল ডিস্ট্রেস থাকে এবং আইডিও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে কমন কমপ্লিকেশনের টেবিলটা হচ্ছে গিয়ে জায়গায় রাখবেন। তারপর আসলে অ্যাডাপশন প্লাসেন্টার কজ, হ্যাঁ, 240 পেজে দেখেন কজ গুলো দেয়া আছে। কজগুলোর মধ্যে কিছু তো জেনারেল কজ যেগুলো প্লাসেন্টা পিডিয়া তো দেখে আসছেন, অ্যাডভান্স এজ, হাই প্যারিটি এগুলা। আর হচ্ছে স্পেসিফিক অ্যাডাপশন প্লাসেন্টার জন্য হচ্ছে আপনার প্রিএক্লাম্পসিয়া, ট্রমা, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে গিয়ে আপনার পলিহাইড্রামিনোস, যেগুলো হচ্ছে ইউটেরাসটা অনেক বেশি বড় হয়ে থাকে আর কি, হ্যাঁ, একদম খুব বেশি প্রেশার থাকে ইউটেরাসের উপরে। এরকম একটা প্রেশার ইউটেরাস থেকে হঠাৎ করে হচ্ছে কি কম হয়ে কিছুটা আপনার লাইফে ব্রেন আউট হয়ে গেলে প্লাস্টার প্রিম্যাচুর সেপারেশন হয়ে যেতে পারে। ওয়ান প্রেশারের জায়গা থেকে হঠাৎ করে আপনি প্রেশার রিলিজ করে দিলে যেমন হচ্ছে গিয়ে চুপসায় যে হচ্ছে গিয়ে সেপারেশন হয়ে যেতে পারে, ওরকম অনেকটা। এই কারণে আপনার পলিহাইড্রামিনোস হচ্ছে সাডেন হচ্ছে গিয়ে কম এগুলা থাকলো। তারপর আপনার শর্ট কর্ড বা প্লাসেন্টাতে কোনো হচ্ছে গিয়ে কনজেনিটাল ম্যালফরমেশন থাকলে, তখন শর্ট কর্ড থাকলে কি হবে, কর্ডের উপরে টান পড়বে, ওই টানের কারণে প্লাসেন্টাটা ছুটে আসতে পারে। প্লাসেন্টার কনজেনিটাল ম্যালফরমেশন থাকলে সে কারণে প্লাসেন্টা আর্লি সেপারেশন হতে পারে। ফোলেট ডেফিসিয়েন্সি থাকলে আর্লি সেপারেশন। আর প্লাসেন্টা পিডিয়াতে করছিলাম স্মোকিং থাকলে হতে পারে। আর এখানে হচ্ছে আপনার কোকেইন অ্যাবিউজ যদি কেউ করে তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে অ্যাডাপশন প্লাসেন্টা কাকে বলে এটা আমরা জানলাম, টাইপ গুলো জানলাম, রিস্ক ফ্যাক্টর গুলো জানলাম, কমপ্লিকেশন জানলাম, সাইন সিমটম ইনভেস্টিগেশন জানলাম, ম্যানেজমেন্ট। অ্যাডাপশন পেশেন্ট সাধারণত আপনার জেনারেল কন্ডিশন অল্টার নিয়ে আমাদের কাছে আসে। যদি ম্যানেজমেন্ট বলতে আপনাকে প্রথমে আপনি ম্যানেজমেন্ট শক বলবেন, শকে থাকলে শকের পেশেন্ট আমরা যেখানে ম্যানেজ করি সেই ম্যানেজমেন্ট অফ শক করবেন। তারপরে শুধুমাত্র অ্যাডাপশন প্লাসেন্টার জন্য স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্ট যদি লেবারে থাকে তাহলে আপনি এআরএম করে দিবেন। এআরএম করে দুইটা লাভ, একটা হচ্ছে যে ব্লিডিংটা হচ্ছে সেই ব্লিডিংটা বন্ধ করতে এআরএম এর একটা ফাংশন আছে, আর দুই নাম্বার হচ্ছে কি এটা লেবারকে এক্সপিডাইট করবে। এআরএম করবেন, লাগলে অক্সিটোসিন দিবেন, নন ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে যায়। আর পেশেন্ট যদি লেবারে না থাকে তাহলে আপনি কি ম্যানেজমেন্ট করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে মা এবং বাচ্চার কন্ডিশন। যদি বাচ্চার কন্ডিশন ভালো থাকে, কোনো ডিস্ট্রেস এগুলো কোনো কিছু না থাকে, আর হচ্ছে গিয়ে মাও আপনি রিসাসিটেট করার পরে মার কন্ডিশনও মোটামুটি ভালো থাকে, তাহলে আপনি লেবার ইনডিউস করতে পারবেন। লেবার ইনডিউস এদের ক্ষেত্রে এআরএম করেই করতে হবে। অগমেন্টেশনও যেমন এআরএম করে করবেন, ইন্ডাকশনটাও এআরএম।
এআরএম করে ইনডিউস করবেন, তারপরে অক্সিটোসিন দিলে লেবার প্রোগ্রেস করে গেলে ভ্যাজাইনাল ডেলিভারি। কোন কোন ক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন লাগবে? এক, যদি ফিটাল ডিস্ট্রেস থাকে তাহলে আপনার ইমিডিয়েটলি টার্মিনেট করতে হবে। দুই, সিভিয়ার অ্যাব্রাপশন উইথ লাইফ ফিটাস, অনেক বেশি খারাপ অবস্থা, বাচ্চা এখনো জীবিত আছেন, সেটা আপনি সিজারিয়ান সেকশন করাবেন। আপনি এআরএম করতেই পারতেছেন না, একদম টাইটলি ক্লোজ হয়ে আছে সার্ভিক্স, সেক্ষেত্রে আপনি সিজারিয়ান সেকশন করবেন। এআরএম করছেন কিন্তু লেবার যেভাবে প্রোগ্রেস করার কথা ওইভাবে করতেছেন, সিজারিয়ান সেকশন করবেন। এআরএম করছেন কিন্তু এআরএম করার পরেও হিউজ ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করবো। ঠিক আছে, এই কন্ডিশনে আমরা সিজারিয়ান সেকশন করবো। আচ্ছা, এই মোটামুটি আরেকটা হচ্ছে গ্রেড আছে অ্যাব্রাপশন ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল একটা ক্লাসিফিকেশন, যে কতবার পেয়েছে ক্লাসিফিকেশনটা দাগায় রাখেন, এসবিএস জন্য একবার পড়বেন। ঠিক আছে, রেকটাম রিডিংটা মেইনলি আপনার ক্লিনিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে করা হচ্ছে। গ্রেড 1 2 3 4, 1 এ হচ্ছে গিয়ে পেশেন্টের কোনো ক্লিনিক্যাল ফিচার থাকবে না, 2 তেও ক্লিনিক্যাল ফিচার খুব বেশি থাকবে না, সামান্য ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, সরি 0 তে কোনো ক্লিনিক্যাল ফিচার থাকবে না, 1 এও ক্লিনিক্যাল ফিচার খুব কম, শুধু স্লাইট ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, 2 তে যে ভ্যাজাইনাল ব্লিডিংটা না একটু মডারেট হবে, আর হচ্ছে গিয়ে বাচ্চার ডিস্ট্রেস থাকবে, 3 তে যে পেশেন্টের শক থাকবে, ফিটাল ডেথ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন একদম 3 পয়েন্ট গুলো বলে দিলাম, তারপরে ভিতরে আরো অপারেটিভ কেস আছে, একবার রিডিং করে নেবেন এসবি এর জন্য। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারের একদম লাস্ট কোয়েশ্চেন দেখেন, ইন কোয়েশ্চেন না সরি লাস্ট টপিক, ইন্টারমিডিয়েট ব্লিডিং এর মধ্যে বাসা প্রিভিয়া বলে একটা জিনিস আছে। দেখেন আমি যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি তার মধ্যে একটা 23 জানুয়ারির কোয়েশ্চেনটা, a 30 years old present in labor emergency at 36 weeks with severe PV bleeding after falling on a heart. Trauma. She had a regular antenatal checkup. Ultrasonogram showed 36 weeks of pregnancy with normal position of placenta. On examination, blood pressure is 100/60. Anemia 3+, uterus still tender rigid, fetal heart sound 175 beats per minute, patient not in labor, and she had no local injury. Diagnosis কি হবে আপু একজন বলো? আবার বলবো, আরেকবার বলবো না, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ বলেন আপু, মনিরা আপু আনমিউট হয়েছে, ডায়াগনোসিসটা বলেন। Diagnosis হচ্ছে 36 weeks pregnancy with antepartum hemorrhage due to abruptio placenta with abruptio placentae. আচ্ছা ঠিক আছে, 36 weeks of pregnancy with abruptio placenta with fetal distress, fetal heart sound যেহেতু 175 beats per minute আছে। আচ্ছা তারপরে দেখেন 3 possible maternal and 3 fetal complication if treatment is not started immediately. Complication আমরা অলরেডি পড়ছি বা দাগাইছি। 3 নাম্বার হচ্ছে what measures you will take immediately to minimize such complication. কি immediate measure নেব আপু? ইমিডিয়েট মেজার বলতে মেইনলি আপনাদের কাছে পেশেন্টের শকের যে ম্যানেজমেন্ট, হ্যাঁ পেশেন্টের আপনার এনিমিয়া 3+ হয়ে গেছে, এই ধরনের পেশেন্টকে সবার আগে রিসাসিটেট করবো। আমি যখন পেশেন্টকে রিসাসিটেট করবো তখনই কিন্তু তার কমপ্লিকেশন গুলো হওয়ার চান্স নিয়ে পাওয়া যাবে। এবিসি ম্যানেজমেন্ট যেটাকে বলি ওটা। এবিসি কি? সবার আগে হচ্ছে কি আপনার শাউট ফর হেল্প, হসপিটালাইজেশন, কাউন্সিলিং, এবিসি অ্যাসেসমেন্ট, এবিসি ম্যানেজমেন্ট। এবিসি অ্যাসেসমেন্টের মধ্যে এ আর বি মানে এয়ারওয়ে আর ব্রিদিং অ্যাসেস করি আমরা বাই লুক, লিসেন, ফিল। আর সি বা সার্কুলেশন অ্যাসেস করি আমরা বাই পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, রিসেন্ট। আচ্ছা এগুলো অ্যাসেসমেন্ট। তারপরে আসুন এবিসি ম্যানেজমেন্ট।
এয়ারওয়ে আর ব্রিদিং ম্যানেজ করার জন্য সবার আগে আমি পেশেন্ট পজিশন ঠিক করব। পেশেন্ট পজিশনটা কি? পেশেন্ট পজিশন থাকবে লেফট ল্যাটারাল, যেহেতু পেশেন্ট হচ্ছে গিয়ে আপনার প্রেগনেন্ট, তার সাথে আপনার হচ্ছে গিয়ে হেড টিল্ট, চিন লিফট, জ থ্রাস্ট, এটা। আচ্ছা, ব্রিদিং এর জন্য আমি পেশেন্টকে অক্সিজেন দিতে পারি, যদি লাগে ইভেনই খুব বেশি খারাপ অবস্থায় ইনটিউবেটও করা লাগে। আচ্ছা, সার্কুলেশনের জন্য আমি 2 ওয়াইড ডোর আইভি ক্যানুলা, আইভি চ্যানেল ওপেন করবো, আর পেশেন্টকে ফ্লুইড দিব। প্রথম ফ্লুইডটা আমি 15 মিনিটের মধ্যে দিব, সেকেন্ড লিটার ফ্লুইডটা আমি 30 মিনিটের মধ্যে দিব, থার্ড লিটার ফ্লুইডটা হচ্ছে গিয়ে পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে সেটা কতক্ষণে যাবে। প্রথম দুটা দেওয়ার পরে আমি আর অ্যাসেস করতে পারি, এবং আবার অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে আমি থার্ড লিটার ফ্লুইড। তারপরে হচ্ছে গিয়ে পেশেন্টের ব্লাড গ্রুপিং, সিবিসি এন্ড আদার ইনভেস্টিগেশন, যেগুলো আপনার কর্পোরেশন কোটার ইনভেস্টিগেশন গুলো চলে যাবে। ব্লাড চলে আসলে ব্লাড দিব, পেশেন্টকে পিরিয়ডিক্যালি মনিটর করবো, পেশেন্টের আমি ক্যাথেটার করবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার এবিসি ম্যানেজমেন্ট, যেটা আর হচ্ছে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট, যেটা করলে পেশেন্টের কমপ্লিকেশন গুলো হবে না। ঠিক আছে। আচ্ছা, এটি লাস্ট টপিকস হচ্ছে গিয়ে আমার ভাসাপ্রিভিয়া 244 পেজে আছে। ভাসাপ্রিভিয়াটা এখন পর্যন্ত আপনাদের এসিকিউতে আসেনি, কিন্তু এসবিএ তে সিনারিও দিয়ে ডায়াগনোসিস হিসেবে আপনাদের আসছিল। ভাসাপ্রিভিয়া হচ্ছে একটি জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। দেখা যাচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন নর্মালি এটা হচ্ছে আপনার আম্বিলিকাল কর্ড ভিউটা। হ্যাঁ, আম্বিলিকাল কর্ডটা এটা হচ্ছে ভেটটা হচ্ছে আপনার প্লাসেন্টা। প্লাসেন্টার মাঝামাঝি ইনসার্শন হয়। যখন প্লাসেন্টার মাঝামাঝি ইনসার্শন হয়, এই আম্বিলিকাল কর্ডের মধ্যেই তো হচ্ছে গিয়ে ফিটাল ভেসেল গুলা থাকে। তো এই বার্টনস জেলি দিয়ে তখন এই ভেসেল গুলা আপনার হয়ে থাকে, কাভার হয়ে থাকে, এবং ভেসেল গুলা তখন নিরাপদ থাকে, এগুলা রাপচার হওয়ার কোনো চান্স থাকে না। আচ্ছা, ফিলামেন্টাস কর্ড ইনসার্শন বলে প্লাসেন্টার বা হচ্ছে গিয়ে কর্ডের একটা অ্যাবনর্মালিটি আছে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি, যেটাতে এই প্লাসেন্টার মাঝামাঝি আম্বিলিকাল কর্ডটা ইনসার্টেড না হয়ে এটা এসে ইনসার্টেড হয় ফিটাল মেমব্রেনে। দেখেন যে জায়গাটা ইনসার্শন হচ্ছে এটা প্লাসেন্টাল নয়, এটা হচ্ছে ফিটাল মেমব্রেন। ফিটাল মেমব্রেন কি কি আছে আমরা জানি, কোরিয়ন, অ্যামনিয়ন। এই কোরিয়ন আর অ্যামনিয়নের মাঝামাঝি একটা জায়গায় এসে এই ভেসেল গুলো ইনসার্ট। সো ভেসেল গুলা কিন্তু দেখেন আনসাপোর্টেড, ভেসেল গুলা দেখা যাচ্ছে একদম রিভিলড হয়ে আছে। সো এগুলোর উপরে প্রেসার পড়ে কিন্তু এগুলা রাপচার হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর ভাসাপ্রিভিয়াতে যেটা হয়, দেখেন ফিলামেন্টাস কর্ড ইনসার্শন উইথ ভাসাপ্রিভিয়া, এইটাতে এই ভেসেল গুলো একদম ফিটাসের প্রেজেন্টিং পার্টের নিচে থাকে। যখন ফিটাসের প্রেজেন্টিং পার্টের নিচে থাকে তখন আইদার আপনি এআরএম করতে গেলেন, বা পেশেন্টকে পিডি করতে গেলেন, বা এমনিতেই মেমব্রেন কোনো কারণে রাপচার, তার সাথেই এই ভেসেল গুলো স্পন্টেনিয়াসলি রাপচার হয়ে যেতে পারে। এর যে রাপচার হয়ে মানে এই যে আম্বিলিকাল কর্ডের বা প্লাসেন্টাল ভেসেল গুলো এরকম আনসাপোর্টেড ভাবে আপনার প্রেজেন্টিং পার্টের নিচে থাকা, এটা কি হচ্ছে যে ভাসাপ্রিভিয়া হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ভাসাপ্রিভিয়া নিয়ে যে প্যারাটা লেখা আছে সেটা পুরোটাই আপনারা পড়বেন। The unsupported umbilical vessel in filamentous placenta lie below the presenting part and run over the cervical os. These vessels are torn either spontaneously or during rupture of membrane. আলট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস করা যায়। সিমটম হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল ব্লিডিং, তার সাথে ফিটাল ডিস্ট্রেস, মানে ফিটাল ট্যাকিকার্ডিয়া, সাইনোসয়েডাল ফিটাল হার্ট ট্রেসিং ইন আপনার সিটিজি আপনারা পেতে পারেন। ম্যানেজমেন্ট কি? সাথে সাথে সিজারিয়ান সেকশন করতে হবে, একদম ক্যাটাগরি 1 সিজারিয়ান সেকশন, 30 মিনিটের মধ্যে সিজারিয়ান সেকশন করতে হবে যদি বাচ্চাকে বাঁচাতে চান।
ধরেন ব্লিডিং শুরু হওয়ার আগেই আপনি আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস করতে পারছেন, সেই ক্ষেত্রে পেশেন্টকে একদম 34 থেকে 36 উইকসে টার্মিনেট করে ফেলতে হবে, অর্থাৎ পেশেন্ট লেবারে যাওয়ার আগেই টার্মিনেট করতে হবে। এবং 28 উইকসের পর থেকে পেশেন্টকে আপনার সম্ভব হলে হসপিটালাইজ করতে হবে, পেশেন্টকে টয়েস উইকলি সিটিজি করতে হবে, ফিটাল হার্ট রেট দেখে দেখে বাচ্চার অবস্থা মনিটর করতে হবে। কেন? কর্ড কম্প্রেশন হচ্ছে কিনা, ভেসেল গুলা কম্প্রেশন হয়ে বাচ্চাগুলো ডিস্ট্রেসে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য। ঠিক আছে, এইটুকু ছিল ভাষাপিডিয়ার মধ্যে অল্প স্বল্প কথাবার্তা। যদি চলে আসে কখনো, যদিও আপনাদের লেভেলের জন্য কঠিন, তাও একবার একটু বলে এই পিএইচ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি এখন পিএইচ এ যাবো। আচ্ছা দিশা আপু একটু আনমিউট হবেন? জি আপু। আপু কঠিন লাগতেছে? না না আপু, কঠিন লাগছে না। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি নাইট অ্যাডমিশন করে আসছি, তো আমি একটু ড্রাউজি হয়ে যাচ্ছি হয়তো মাঝে মাঝে, এই জন্য রেসপন্স ভাবে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি কি বেশি পড়াচ্ছি? আমি আরো অল্প অল্প করে বলবো? না 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 আপু, খুব সুন্দর পড়ানো হচ্ছে, কারণ কোশ্চেন ওরিয়েন্টেডই তো আমাদের মিড টার্মের দরকার। কারণ এই একই বই তো আপু এমসিপিএস এফসিপিএস যারা দিচ্ছে তারাও পড়ছে। আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যে আমি মিড টার্মের জন্য কতটুকু কনসাইজ করে নিব। আপনি এটাই করে দিচ্ছেন আপু, থ্যাংক ইউ আপু। আমি পরে হয়তো আমি গুছিয়ে নিব, কোনো প্রবলেম হলে আপনাকে নক দিব আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পিপিএইচ স্টার্ট করবো। পিপিএইচ থেকে খুব বেশি জিনিস লাগে না, এবং পিপিএইচ হচ্ছে এমন একটা টপিক যেটা আল্লাহর রহমত আমরা সবাই হচ্ছে গিয়ে কম বেশি পারি। এখান থেকে যেভাবেই কোশ্চেন করা হোক, যে অ্যাগ্রিলি কোশ্চেন করা হোক, এটা আমার একটা চ্যাপ্টার আমরা মোটামুটি পারি। ঠিক আছে, এটা পিপিএইচ নিয়ে আমি খুব বেশি না বলে কোন কোন জায়গা পড়তে হবে আমি একটু হচ্ছে গিয়ে ইয়ে করে দিই। পিপিএইচ এর ডেফিনিশন সেই ছোটবেলায় পড়ার ডেফিনিশন কি ছিল? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং from or into the genital tract. আপনাদের চ্যাপ্টার 28, হ্যাঁ দত্তের চ্যাপ্টার 28 386 পেজ। Any amount of bleeding from or into the genital tract following birth of baby after the end of puerperia which adversely affect the general condition of patient, evidenced by rise in pulse and fall in blood pressure and spotted itch. অর্থাৎ প্রথম দিকে পিপিএইচ কে একটা অ্যামাউন্ট অফ ব্লিডিং দিয়ে ডিফাইন করার চেষ্টা করা হয়েছিল, যে 500 ml এর বেশি বা 1 লিটারের বেশি। পরবর্তীতে দেখা গেল নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে এভারেজ 500 ml ব্লাড লস হয়, সিজারিয়ান সেকশনে এভারেজ 1 লিটার ব্লাড লস। সরি আমি ভুল বলছি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে যদি 500 এর বেশি ব্লিডিং হয় তখন সেটাকে পিপিএইচ বলতেছে। সিজারিয়ান সেকশনে 1 লিটারের বেশি হলে পিপিএইচ বলতেছে। সিজারিয়ান হিস্টেরেক্টমিতে হচ্ছে গিয়ে 1500 ml এর বেশি হলে, মানে এগুলো হচ্ছে গিয়ে আপনার এভারেজ ব্লিডিং। ঠিক আছে, তো যেহেতু এক একটা এক এক রকম, এই কারণে পরবর্তীতে পিপিএইচ এর ডেফিনেশন এরকম হলো যে যে কোনো অ্যামাউন্ট অফ ব্লিডিং সেটা যদি পেশেন্টের জেনারেল কন্ডিশনকে হচ্ছে আপনার ডিসরাপ্ট করে, অর্থাৎ পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হাইপোটেনশনে চলে যায়, তাহলে সেটাকে আমরা পিপিএইচ করি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, বাচ্চার ডেলিভারির পর থেকে শুরু করে পিরিয়ডের একদম শেষ পর্যন্ত, মানে 42 ডেজ পর্যন্ত পুরো টাইমে যে কোনো সময় এক্সেসিভ ব্লিডিং হলে আমরা ওটাকে পিপিএইচ দিই। এখন দেখেন বাচ্চার ডেলিভারির আগ পর্যন্ত যা ব্লিডিং, 20 উইকস এর পর থেকে বাচ্চার ডেলিভারির আগ পর্যন্ত এগুলো সব হচ্ছে আপনার এপিএইচ। বাচ্চা ডেলিভারির পর থেকে আপনার পিরিয়ড পর্যন্ত হচ্ছে পিপিএইচ। এখন সেকেন্ড স্টেজে যদি কারো ব্লিডিং হয় তাহলে সেটা এপিএইচ এ হবে না পিপিএইচ এ হবে বলেন? সেকেন্ড স্টেজে যদি ব্লিডিং হয় এপিএইচ হবে। এপিএইচ হবে, এক্স্যাক্টলি। সেকেন্ড স্টেজ পর্যন্ত যা ব্লিডিং এপিএইচ, ফার্স্ট আর সেকেন্ড স্টেজে লেবারের। থার্ড স্টেজে যেটা হবে সেটা হচ্ছে কি আবার পিপিএইচ। ঠিক আছে, তাহলে লেবারের ফার্স্ট আর সেকেন্ড স্টেজে ব্লিডিং এপিএইচ এর মধ্যে যদি এক্সেসিভ হয়, থার্ড স্টেজে ব্লিডিং হচ্ছে কি পিপিএইচ এর মধ্যে যদি এক্সেসিভ। আচ্ছা, পিপিএইচ এর আবার ক্লাসিফিকেশন কি? প্রাইমারি পিপিএইচ, সেকেন্ডারি পিপিএইচ। এই যে থার্ড স্টেজ হেমোরেজ থেকে শুরু করে আপ টু 24 আওয়ার ডেলিভারি 24 ঘন্টা পর্যন্ত যা ব্লিডিং হবে সব হচ্ছে প্রাইমারি পিপিএইচ। 24 আওয়ারের পর থেকে আপনার 42 ডেজ পর্যন্ত যা হবে সব হচ্ছে আপনার সেকেন্ডারি পিপিএইচ। কজ কি কি এটাও ছোটবেলার পড়া, চ্যাপ্টার টি, তাই না? প্রথম টি ফর টনিসিটি, সেকেন্ড টি ফর ট্রমা, থার্ড টি ফর টিস্যু, 4 নাম্বার টি ফর থ্রম্বিন। তাহলে প্রথম টি দিয়ে আমি বোঝাচ্ছি অ্যাটনিক উটেরাসের কারণে যে পিপিএইচ হয়।
এটা হচ্ছে 80% কজ অফ প্রাইমারি পিপিএইচ। সেকেন্ড টি হচ্ছে গিয়ে ট্রমার দিক যে পিপিএইচ হয় সেটা হচ্ছে 20% কজ অফ প্রাইমারি পিপিএইচ। থার্ড হচ্ছে গিয়ে আপনার টিস্যু অর্থাৎ রিটেইন কোনো টিস্যু যদি থাকে। আর ফোর্থ হচ্ছে থ্রম্বিন, এটা দিয়ে আমি কগুলোপ্যাথিক কারণে যে পিপিএইচ হচ্ছে। এই চারটা হচ্ছে কি মেজর কজ অফ প্রাইমারি পিপিএইচ। এর মধ্যে আপনার আবার অ্যাটমিসিটির আলাদা কিছু রিস্ক ফ্যাক্টর আছে, ওই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা পড়বো যাতে করে আমার এসবিএ তে আসলে আমি আনসার দিতে পারি। কি কি রিস্ক ফ্যাক্টর আছে এগুলাও আমাদের মোটামুটি জানা। গ্র্যান্ড মাল্টিপ্যারা, এদের পিপিএইচ হওয়ার চান্স বেশি থাকে অ্যাটমিসিটির কারণে। কোনো কারণে যদি ইউটেরাস ওভার ডিস্টেন্ডার্ড থাকে, যেমন মাল্টিপল প্রেগন্যান্সিতে ওভার ডিস্টেন্ডার্ড থাকে, পলিহাইড্রামিয়াস ওভার ডিস্টেন্ডার্ড থাকে, এসব বাচ্চা যদি বড় হয়, হ্যাঁ 4 কেজির চেয়ে বড় বাচ্চা হয়, ওভার ডিস্টেন্ডার্ড ইউটেরাস ডেলিভারির পরে শ্রিঙ্ক করে যায়, ভালোর মতো হচ্ছে কি আপনার কন্ট্রাক্ট করতে পারে না অ্যাটমিসিটি। আচ্ছা, আর কি কি কারণ হতে পারে? মায়ের যদি এনিমিয়া থাকে, মা যদি প্রলং লেবারে থাকে, আপনি যদি অনেক বেশি করে অক্সিটোসিন দিয়ে থাকেন, অর্থাৎ ইনজুডিসিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিটোসিন যদি পেশেন্টের থেকে থাকে, এই বিভিন্ন কারণে আমার অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপ করতে পারে। ওই সুন্দর করে আমি যে কথা বলছি তার চেয়েও বেশি পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো আমরা একবার রিডিং করে। আচ্ছা, ট্রমাটিকের মধ্যে কোন কোন জায়গায় ট্রমার কারণে হতে পারে? সার্ভিক্সের ট্রমার কারণে, পেরিনিয়ামের ট্রমার কারণে, তারপর হচ্ছে কি আমার ভ্যাজাইনাতে ট্রমার কারণে, ঠিক আছে? সার্ভিক্স, ভ্যাজাইনা, পেরিনিয়া, প্যারাইউট্রাল রিজন, এসব জায়গায় ট্রমার কারণে আমার হতে পারে। আর লিভিং টিস্যু আর হচ্ছে কগুলোপ্যাথি তো আছে। এখন আনসার পিপিএইচটাকে আপনার মেইনলি আসলে যেটা জানতে হচ্ছে পিপিএইচ এর ম্যানেজমেন্ট। পিপিএইচ এর ম্যানেজমেন্টটাকে দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আমরা যেভাবে শুরু করি, কল ফর হেল্প বা শাউট ফর হেল্প, কাউন্সিলিং, তারপর হচ্ছে গিয়ে যে এবিসি যে ম্যানেজমেন্ট সেটা, তার সাথে হচ্ছে গিয়ে টনিক গুলা যে আপনি দিবেন, অক্সিটোসিন দিবেন, আপনি আর্গুমেট্রিন দিবেন, আপনি সাইটোমিস দিবেন, এগুলা প্রত্যেকটা ডোজ উল্লেখ করা। তারপরে হচ্ছে গিয়ে ইন্ট্রোটনিকে কাজ না করলে তারপর হচ্ছে গিয়ে কম্প্রেশনে চলে যাওয়া। কম্প্রেশনের মধ্যে বাইম্যানুয়াল কম্প্রেশন আছে, আউটিক কম্প্রেশন আছে, তারপর আছে বেলুন টেম্পোনেট। বেলুন টেম্পোনেট থেকে হচ্ছে গিয়ে আপনার কনজারভেটিভের পরে ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে স্টার্ট হয়। তার আগ পর্যন্ত হচ্ছে সবই কনজারভেটিভ। যখন আপনি বেলুনে যাচ্ছেন তখন কনজারভেটিভের পরে ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার বেলুন টেম্পোনেট। তারপরে সার্জিক্যালে যখন আপনি যাবেন প্রথমে আপনি বিলিঞ্জ, এটাতে কাজ না হলে ইউটেরাইন আর্টারি লাইগেশন, তাতে কাজ না হলে ইউটেরো ওভারিয়ান অ্যানাস্টোমোসিস, তাতে কাজ না হলে ইন্টারপ্রিটেশন অফ ইউটেরাইন আর্টারি লাইগেশন। এই যে স্টেপ বাই স্টেপ, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা যে ম্যানেজমেন্ট, এই পুরো ম্যানেজমেন্টটা আপনি পাবেন ওজিএসবি গাইডলাইনে। ওজিএসবি গাইডলাইনে পিপিএইচ ম্যানেজমেন্ট লিখে এটা পুরাটা দেয়া আছে। ডোজ লাগে মেনলি আপনার 4টা জিনিসের। একটা হচ্ছে অক্সিটোসিনের, আর্গুমেট্রিনের, আপনার হ্যাঁ আপু এই যে একটা কোশ্চেন ছিল, সরি ডিস্টার্ব করার জন্য, সেটা হলো যে ওই যে আপু জিএসবি গাইডলাইনে যে পিপিএইচ এর ম্যানেজমেন্ট আছে, ওইটা যে বিভিন্ন কেয়ার অনুযায়ী, ধরেন টারশিয়ারি কেয়ার হসপিটাল, সেকেন্ডারি কেয়ার হসপিটাল, তো আমার যখন কোশ্চেন করবে ম্যানেজমেন্ট লেখার জন্য, তাহলে আমি কি টারশিয়ারি কেয়ারটা লিখবো নাকি ওরা সিনারিও টারশিয়ারি কেয়ারটা লিখবেন? টারশিয়ারি কেয়ারটা লিখবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ডোজ লাগে আপনার 4টার। অক্সিটোসিনে হচ্ছে গিয়ে আপনার দেখবেন ওজিএসবি তে লেখা আছে 1 লিটারের 20 ইউনিট অক্সিটোসিন দিয়ে 60 ড্রপস পার মিনিটে আপনি স্টার্ট করে দেবেন। আচ্ছা, আর্গুমেট্রিনের 1 অ্যাম্পুল আইএফ। আপনার হচ্ছে সাইটোমিস যেটা, সেটা হচ্ছে 1000 মাইক্রোগ্রাম। ট্রানএক্সামিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে গিয়ে আপনার 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম। আচ্ছা, এই কয়টা হচ্ছে আপনার ডোজ। এটা একভাবে ম্যানেজমেন্ট লেখা যায়। আরেকটা হবে যেটা একদম স্পেসিফিক্যালি উল্লেখ করে আপনাদের এখন আসে ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে কি আপনার বান্ডেল অ্যাপ্রোচ। পিপিএইচ বান্ডেল অ্যাপ্রোচ, যে আপনার ফার্স্ট রেসপন্স বান্ডেলটা কি, রেফ্র্যাক্টরি পিপিএইচ বান্ডেলটা কি, এইভাবেও আপনার ম্যানেজমেন্ট আসতে হবে। এই দুইভাবেই আপনি করে রাখবেন। প্রথমটা ওটা করবেন ওবিএসডি গাইডলাইন থেকে। আর এই পিপিএইচ বান্ডেল আপনার কাছে যদি না থাকে, রিটেনের যে কোনো বই খুললে পাবেন। সেটাতে যদি না থাকে আপনি গুগল সার্চ করলেও সুন্দর করে পিপিএইচ বান্ডেলের একটা ছবি চলে আসে। হ্যাঁ, আমার কাছে ছবিটা, সরি, আমার ছবিটা তোলা থাকলে আমি দেখা দিতাম বাসের মতো করে। আচ্ছা, এখন আমি হচ্ছে মুখে একটু বলি। ফার্স্ট রেসপন্স বান্ডেলের মধ্যে কি কি থাকে? ফার্স্ট রেসপন্স বান্ডেলের আপনার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 4টা, আর সাপোর্টিভ কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 3টা, ঠিক আছে? আচ্ছা, 4টা যে মেইন কম্পোনেন্ট, এগুলো হচ্ছে ইউট্রাইন ম্যাসাজ, আইভি ফ্লুইড, ইউটেরোটনিক, ট্রানএক্সামিক অ্যাসিড।
আবার বলতেছি ইউটারাইন ম্যাসাজ, আইভি ফ্লুইড, ইউটারোটনিক, আর হচ্ছে গিয়ে আপনার ট্রানএক্সামিনেস। আর সাপোর্টিং যে তিনটা কম্পোনেন্ট সেগুলো হচ্ছে গিয়ে ট্রিট, টিআর, মানে ধরেন আপনার সার্ভাইকাল টিআর আছে, আপনি সেটা রিপেয়ার করেন, পেরিনিয়াল টিআর আছে সেটা রিপেয়ার করেন। 2 নাম্বার হচ্ছে এমটি ব্লাডার, অর্থাৎ আপনি পেশেন্টকে ক্যাথেটার করেন। 3 নাম্বার এমটি ইউটেরাস, অর্থাৎ রিটেইন কোনো বিটস আছে কিনা, প্লাসেন্টা, প্লাসেন্টাল বিট বা বড় কোনো ক্লট এগুলো থাকলে সেগুলোকে হচ্ছে কি বের করে। ঠিক আছে, এই দিকটা হচ্ছে আপনার ফার্স্ট রেসপন্স প্ল্যানের সাপোর্টিভ। তারপরে আসেন এটাতে কন্ট্রোল হয় নাই, তখন আপনি চলে যাবেন রিফ্র্যাক্টরি পিপিএইচ ইন্টারভেনশনে, যেটা ফার্স্ট রেসপন্স বান্ডেল। এটা আমরা উইদিন 1 আওয়ার, উইদিন গোল্ডেন 1 আওয়ার বলা হয়। হ্যাঁ, আমি এক্সিকিউট করার চেষ্টা করবো। আর যেটা রিফ্র্যাক্টরি পিপিএইচ এটা উইদিন গোল্ডেন 2 আওয়ারের মধ্যে আমি এক্সিকিউট করার চেষ্টা করবো। এই রিফ্র্যাক্টরি পিপিএইচ বান্ডেলের 3টা কম্পোনেন্ট আছে আর 3টা সাপোর্টিভ কম্পোনেন্ট আছে। মেইন 3টা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমার কম্প্রেশন, বেলুন ক্যাথেটার, আর আরেকটা হচ্ছে গিয়ে নন নিউমেটিক এন্টি শক গার্মেন্ট। আবার বলতেছি কম্প্রেশন, বেলুন ক্যাথেটার, নন নিউমেটিক এন্টি শক গার্মেন্ট। আর যেটা সাপোর্টিং আছে সেটার মধ্যে হচ্ছে গিয়ে ট্রান্সফিউশন, রেফারাল, সার্জারি। ট্রান্সফিউশন, রেফারাল, সার্জারি। ঠিক আছে, আচ্ছা, এগুলো হলো পিপিএইচ বান্ডেল। এখন আপনার ধরেন পিপিএইচ বান্ডেল আসছে 3 মার্কের জন্য, তখন আপনি যে এই 3টা তো লিখবেনই, তার সাথে আপনি যখন আইভি ফ্লুইড বলতেছেন ওখানে একটু পাশে লিখে দেন যে আইভি ফ্লুইড সাধারণত আমরা পিপিএইচ হচ্ছে এরকম পেশেন্ট আইভি ফ্লুইড কিভাবে দিই, রানিং দিই প্রথমটা, তাই না? এই রানিংটাই হচ্ছে বলা হয় উইদিন 15 মিনিট, সেকেন্ড লিটারটা দিই উইদিন 30 মিনিট, আর থার্ড লিটারটা দিই অ্যাকর্ডিং টু রেসপন্স। আপনি যখন ইন্ট্রোটনিক লিখতেছেন তখন পাশে একটু করে ইন্ট্রোটনিক গুলোর ডোজ লিখে দেন যে আপনি অক্সিটোসিন কি ডোজে দিচ্ছেন, আর্গুমেন্টিন কি ডোজে দিচ্ছেন, সাইটোমিস কি ডোজে দিচ্ছেন। আপনার ট্রানএক্সামিক অ্যাসিড লেখার সময় একটু লিখে দেন যে ট্রানএক্সামিক অ্যাসিড আপনি কি ডোজে দিচ্ছেন। আর এটাই যদি আপনার 2 মার্কের জন্য আসে তখন আপনি জাস্ট এই যে নামগুলো লেখেন, এটাই যথেষ্ট। ঠিক আছে, মার্কের উপরে ডিপেন্ড করে যদি মার্ক অল্প থাকে আমি যেইটুকু বললাম জাস্ট মেইন কম্পোনেন্ট আর সাপোর্টিভ কম্পোনেন্ট গুলোর নাম লিখবেন। মার্ক বেশি থাকলে এগুলোর ভেতরে আপনারা যে জানেনই যে এইটুকু এরকম একটা দুটো করে লাইন অ্যাড করে দিন। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমার পিপিএইচ ম্যানেজমেন্ট। তারপরে এই পিপিএইচ এর মধ্যে 390 পেজে হচ্ছে গিয়ে রুল অফ 30 একটা আছে, রুল অফ 30 ফর ম্যানেজমেন্ট অফ পিপিএইচ। এটা একটু দাগাবেন। রুল অফ 30টা হচ্ছে গিয়ে মেইনলি আমার পালস কতটুকু বাড়তেছে, ব্লাড প্রেশার কতটুকু কমতেছে, রেসপিরেটরি রেটটা কেমন থাকছে, ইউরিন আউটপুটটা কেমন থাকছে, প্রত্যেকটাকে 30 দিয়ে মনে রাখার একটা বা ডায়াগনোসিস করার একটা হচ্ছে গিয়ে সহজ উপায়। দেখা যায় যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 30 মিলিমিটার, মার্কারি হচ্ছে গিয়ে কমে যায়, হার্ট রেট পালস বা হার্ট রেটটা 30 বিটস পার মিনিট বেড়ে যায়, রেসপিরেটরি রেট মধ্যে 30 বিটস পার মিনিট হয়ে যায়, হিমোগ্লোবিন 30% কমে যায়, ইউরিন আউটপুট 30 ml per hour এর চেয়ে কম হয়ে যায়। এগুলা যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের অ্যাটলিস্ট 30% ব্লাড ভলিউম লস হচ্ছে এবং পেশেন্ট এখন মডারেট শকে আছে, কিছুক্ষণের মধ্যে সিভিয়ার শকে চলে যাবেন। এটা হচ্ছে রুল অফ 30। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমার প্রাইমারি পিপিএইচ এর কথা। সেকেন্ডারি পিপিএইচ যদি আসে, সেকেন্ডারি পিপিএইচ এর কস্ট গুলা একটু আলাদা। 4টা মেইন কজ, 4টা বা 5টা। 1 নাম্বারই বলবেন হচ্ছে ইনফেকশনের কথা, 2 নাম্বারে বলবেন রিটেইন বিটস এর কথা, 3 নাম্বার হচ্ছে এন্ডোমেট্রাইটিস, 4 নাম্বার হচ্ছে কি আপনার সাব ইনভলিউশন, আর 5 যদি হচ্ছে কি পেশেন্টের সিজারিয়ান সেকশন থেকে থাকে তাহলে সেখানে হচ্ছে কি সেপারেশন অফ স্লাভ, কোন একটা জায়গায় সেপারেশন অফ স্লাভ এক্সপোজিং আ ব্লাড ভেসেল, এটা হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কজেস অফ সেকেন্ডারি পিপিএইচ। 393 পেজে একদম তথ্যের নাম্বার দিয়ে লেখা আছে, 1 2 3 4 5 করে। ঠিক আছে, ইনফেকশন এন্ড রিটেইন বিটস মোস্ট 2 কমন কজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের যখন ম্যানেজমেন্ট আসবে তখন প্রাইমারি ম্যানেজমেন্ট কিন্তু একই রকম। ওখানে আমি যেরকম ভাবে হচ্ছে গিয়ে যে সাউথ ফর হেলথ, কাউন্সিলিং, এবিসি ম্যানেজমেন্ট এগুলো সেম হবে। স্পেসিফিক ম্যানেজমেন্টে যে এদের ক্ষেত্রে ইন্ট্রোটনিকের রোল কম, অ্যান্টিবায়োটিকের রোল বেশি। তাহলে স্পেসিফিক ম্যানেজমেন্টে যে প্রথমেই দেখবেন যে এদেরকে ব্রড স্পেকট্রামে অ্যান্টিবায়োটিক দিবেন আপনি। সাধারণত আপনার এজিএম দেয়া হয়, এজিএম হচ্ছে কি আপনার অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজ। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিবেন। তারপরের ম্যানেজমেন্ট হচ্ছে কি অ্যাকর্ডিং টু কজ। যদি রিটেন প্লাসেন্টাল ব্লিড থাকে তাহলে সেই রিটেন প্লাসেন্টাল ব্লিডটাকে রিমুভ করতে হবে। যদি এন্ডোমেট্রাইটিস থাকে তাহলে অ্যান্টিবায়োটিকই কাজ হয়ে যাবে।
যদি পেশেন্টের নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে থাকে এবং আপনার সার্ভাইকো ভ্যাজাইনাল এই বিজিএম এ কোনো একটা স্লাফ রিমুভ হয়ে ব্লাড ভেসেল এক্সপোজ হয়ে ব্লিডিংটা হয়ে থাকে, তাহলে সার্ভাইকো ভ্যাজাইনাল রিজিয়ন এ আমি হচ্ছে গিয়ে সেই ভেসেলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেটাকে আমি বাইট দিব এবং দেওয়ার পরে সেখানে একটা ট্যাগ দিয়ে দিই। আর যদি সিজারিয়ান সেকশনের পেশেন্ট হয়ে থাকে তাহলে আমার ল্যাপারোটমি করতে হবে, ল্যাপারোটমি করে কোনো আমি ব্লিডিং ভেসেল আইডেন্টিফাই করতে পারি কিনা সেটা দেখতে হবে, থাকলে তখন সেটাকে আবার হচ্ছে কি বাইট দিয়ে চলে আসতে হবে। সো অ্যাকর্ডিং টু কজ হচ্ছে কি সেকেন্ডারি প্রিভেনশন ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, গেল সেকেন্ডারি প্রিভেনশন ম্যানেজমেন্ট। আরেকটা যেটা আছে এখানে সেটা হচ্ছে কি রিটেইন প্লাসেন্টা। রিটেইন প্লাসেন্টা আসলে আপনাদের রিটেইনের চেয়ে বেশি এটা অস্ট্রোডেন্টাস্টেশন হিসেবে বেশি আসে। অস্ট্রো প্রসিডিওর যখন আপনাদেরকে করানো হবে তখন ওটার সাথে রিটেইন প্লাসেন্টা করানো হবে। আমি এখন 2-3টা লাইন বলি আপনাদেরকে। রিটেইন প্লাসেন্টা তখন বলবো ডেলিভারির পরে 30 মিনিটের মধ্যে প্লাসেন্টা বের হচ্ছে না, এটা হচ্ছে রিটেইন প্লাসেন্টা। আচ্ছা, রিটেইন প্লাসেন্টা কেন হয়? সবচেয়ে কমন কজ হচ্ছে গিয়ে আপনার যে কারণে ইউটারাস অ্যাটোনিসিটি ডেভেলপ করতে পারে, ওই প্রত্যেকটা কারণেই হচ্ছে গিয়ে আপনার মানে প্লাসেন্টা রিটেইন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাটোনিসিটির কজগুলোই আপনি রিটেইন প্লাসেন্টার কজ হিসেবে কিন্তু লিখে দিন। আচ্ছা, এখন আসেন ম্যানেজমেন্ট কি করবেন। ম্যানেজমেন্ট একটা হচ্ছে যে রিটেইন প্লাসেন্টা উইথ শক, এরকম একটা সিনারিও যদি আপনি দেয় তাহলে শকের ম্যানেজমেন্ট অলরেডি আমি আপনাকে যেটা প্লাসেন্টা প্রিভিয়াতে পড়াইছি, অ্যাব্রাকশিয়াল প্লাসেন্টাতে পড়াইছি, পিপিএইচে পড়াইছি, সেম শকের ম্যানেজমেন্টটুকু আগে লিখবেন। তারপর যখন স্পেসিফিক ম্যানেজমেন্ট লিখবেন তখন লিখবেন ইফ প্লাসেন্টা সেপারেটেড এন্ড রিটেইনড, তাহলে হচ্ছে গিয়ে delivery of placenta by controlled contraction, আর if placenta not separated তাহলে হচ্ছে কি ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা আন্ডার জি, ঠিক আছে? এইটুকু হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট গেল রিটেইন প্লাসেন্টা। আচ্ছা, রিটেইন প্লাসেন্টার পরে ওই যে পাস ডিসঅর্ডারের দুটো কোশ্চেন পড়াই নাই, বলছিলাম যে এটা পরে আসছে, সেটা হচ্ছে কি আপনারা এই দেখেন 395 পেজে টেবিল 6.1 এখানে আলোচনা আমরা ডায়াগনোসিস অফ পাস ডিসঅর্ডার। প্লাসেন্টার পেছনে মেট্রিয়ামের সামনে একটা ক্লিয়ার জোন আছে, যেটাকে রেট্রো প্লাসেন্টাল ক্লিয়ার জোন বলে। ফার্স্ট ডিসঅর্ডার এই ক্লিয়ার জোনটা থাকে, কারণ পাস ডিসঅর্ডার মানেই হচ্ছে গিয়ে প্লাসেন্টা ডিরেক্টলি ইমপ্লান্টেড ওভার মায়োমেট্রিয়াম। এই যে প্লাসেন্টা আর এর এখানে একটু ডেসিডুয়া থাকার কথা ছিল, ডেসিডুয়া বেসালিস থাকার কথা ছিল, ওই জিনিসটা ডিসঅর্ডারে থাকে না, যে কারণে লস অফ রেট্রোপ্লাসেন্টাল ক্লিয়ার জোন। আচ্ছা, অথবা ইরেগুলার রেট্রোপ্লাসেন্টাল সরি হাইপোইপোইজ, এটা হতে পারে। এটা কেন আবার বলেন। loss of clear zone between the placental bed and myometrium. Placental bed আর myometrium এর মাঝখানে নরমালি ডিসিডুয়া থাকে, কিন্তু পাস ডিসঅর্ডারে এই ডিসিডুয়াটা থাকে না, প্লাসেন্টা সরাসরি মায়োমেট্রিয়ামের উপর ইমপ্লান্টেড হয়, যে কারণে আল্ট্রাসোনোগ্রাফি করলে লস অফ ক্লিয়ার জোন বিটুইন দ্য প্লাসেন্টাল ব্লেড এন্ড মায়োমেট্রিয়াম। আচ্ছা, এটা একটা পাবেন। থিনিং অফ মায়োমেট্রিয়াম পাবেন।
তারপরে প্লাসেন্টার ভেতরে বড় বড় ল্যাকুনি দেখা যাবে, হ্যাঁ, প্লাসেন্টার মধ্যে বড় বড় ব্লাড ভেসেল দেখা যাবে, এগুলো হচ্ছে ইন্ট্রা প্লাসেন্টাল ল্যাকুনা। আচ্ছা, আর সামনে প্লাসেন্টার সামনে কিন্তু ব্লাডার থাকে এবং প্লাসেন্টা আর ব্লাডারের মধ্যে একটা হাইপারিকোইক জোন দিয়ে প্লাসেন্টা আর ব্লাডার আলাদা হয়ে থাকে। এই যে হাইপারিকোইক জোনটা এটাও লস হবে যদি ব্লাডারে ইনভেট করে থাকে প্লাসেন্টা, ঠিক আছে? আমরা জানি অ্যাক্ট্রিটা, ইনক্রিটা, পার্কিটা। অ্যাক্ট্রিটা মানে জাস্ট মায়োমেট্রিয়ামের সাথে লেগে আছে, ইনক্রিটা মায়োমেট্রিয়ামের ভিতর ঢুকে গেছে, আর পার্কিটা হচ্ছে গিয়ে আপনার ইউটেরাসটাকেও পার করে এই যে আশেপাশের স্ট্রাকচার ব্লাডারের মধ্যে ঢুকে গেছে। তো যদি পার্কিটা হয় তখন আপনি দেখবেন যে এই যে ইউটেরাইন সেরোসা আর ব্লাডারের মধ্যে একটা হাইপারিকোইক লাইন দিয়ে যেটাকে পার্থক্য করা যায় আল্ট্রাসোনোগ্রামে, সেই হাইপারিকোইক লাইনটা লস হয়ে গেছে এবং একটা প্লাসেন্টাল বাল্জ অথবা একটা এক্সোপাইটিক মাস ইনভেডিং দ্য ব্লাডার আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই টেবিলটার মধ্যে সব লেখা আছে, আমি টেবিলটা থেকেই বলতেছি, একটাও টেবিলের বাইরে বলি নাই, হ্যাঁ, দত্তে আছে, আপনারা জাস্ট টেবিলটা দাগায় না। আচ্ছা, এটা গেল একটা আল্ট্রাসোনোগ্রাম ফিচারটা পরে বলতে চাইছিলাম। আর আরেকটা বলতে চাইছিলাম যে কারো যদি কাজ ডিসঅর্ডার থাকে এবং সেটা যদি টোটাল থাকে, যে টোটাল প্লাসেন্টাটাই হচ্ছে গিয়ে ইনভেট করে গেছে, তার ক্ষেত্রে পেরিপার্টাল হিস্টেরেক্টমি ছাড়া কোনো অপশন নাই। কিন্তু কারো যদি লোকাল থাকে পাস ডিসঅর্ডারটা, যে প্লাসেন্টার একটা অংশ ইনভেট করছে বাকিটুকু হচ্ছে গিয়ে আপনার ইনভেট করে নাই, এরকম যদি কারো থাকে এবং তার যদি ফ্যামিলি কনফ্লিক্ট না থাকে, সে যদি বাচ্চা চায়, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে দু একটা অপশন আছে, যেটা আপনার এই যে ডটের 396 পেজে দেখেন। আচ্ছা, 396 না, সরি, 395 পেজে দেখেন, ইন পার্শিয়াল প্লাসেন্টা অ্যাক্রিটা বা ফোকাল প্লাসেন্টা অ্যাক্রিটা, রিমুভ দ্য প্লাসেন্টাল টিস্যু অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অর্থাৎ যতটুকু আপনি হাত দিয়ে টেনে নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি ইন্ট্রোটনিক দিবেন, যে যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছে সেখানে হেমোস্ট্যাটিক সুচার দিবেন। ইফ নেসেসারি ইন্ট্রাইউটেরাইন প্লাগিং মানে হচ্ছে গিয়ে বেলুন টেম্পোনেট, যেটা আপনি ওইটা দিবেন। তারপরেও যদি ইউটেরাস কন্ট্রাক্ট না করে তখন যে আপনি হিস্টেরেক্টমি করতে, অর্থাৎ তার আগে আপনি এই জিনিসগুলো ট্রাই করতে পারেন, অর্থাৎ প্লাসেন্টা পার্শিয়ালি রিমুভ করে ইন্ট্রোটনিক দিয়ে হেমোস্ট্যাটিক সুচার দিয়ে আপনি ট্রাই করতে পারেন যে ব্লিডিংটা যদি থেমে যায় আপনি হচ্ছে গিয়ে প্লাসেন্টা রেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি আমার কি কি চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টারে আরেকটাই আছে, ইনভার্সন অফ ইউটেরাস। ইউটেরাস ইনভার্সন থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসে, দুইবার কোশ্চেন আসছে, ঠিক আছে? কি কি আসছে আমি একটু দেখাই। এই যে 30-year-old women presented with history of home delivery 2 hours back. On parvaginal examination, a red pear-shaped mass protruding outside the vulva. Like a scenario there, what is your diagnosis? How this condition can be prevented? How will you manage? ঠিক আছে? তাহলে আপনার ক্লিনিক্যাল ফিচার জানা থাকা লাগবে, প্রিভেনশন জানা থাকা লাগবে, ম্যানেজমেন্ট জানা থাকা লাগবে। তারপরে তারপরেরটা দেখেন, একটা সিনারিও দেয়া দিয়ে এরকমই ডায়াগনোসিস, কজ, ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে আমার এটা ক্লিনিক্যাল ফিচার জানা থাকা লাগবে, আমার এটা কজ জানা থাকা লাগবে, আমার প্রিভেনশন জানা থাকা লাগবে, ম্যানেজমেন্ট জানা থাকা লাগবে। এখন দেখেন টপিকসে দেয়া আছে ছোট্ট একটা 2 পৃষ্ঠার মতো, অর্থাৎ এই 2 পৃষ্ঠার সবই আপনার পড়াতে পারবে, হ্যাঁ? ছোট্ট টপিক ছিল অফিস ইনভার্সন অফ ইউটেরাস। তাহলে ইউটেরাইন ইনভার্সন কি জিনিস? ইউটেরাস ইজ টার্নড ইনসাইড আউট। সোজা কথা, ইউটেরাস উল্টায় বাইরে চলে আসে, উপরের দিকে না থেকে একদম ফান্ডাসটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে? ভ্যারাইটি কি? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফান্ডাসটা কতটুকু নামছে তার উপরে এই ভ্যারাইটিটা। ফার্স্ট ডিগ্রিতে এটা ইন্টারনাল অজেরও উপরে থাকে, হ্যাঁ, অর্থাৎ সার্ভিক্স দিয়েও এখনো বের হয় নাই, সার্ভিক্সেরও উপরে। সেকেন্ড ডিগ্রিতে সার্ভিক্স থেকে বাইরে আসছে কিন্তু ভ্যাজাইনার এখনো ভেতরে আছে, অর্থাৎ ভ্যাজাইনা দিয়ে বের হয়। আর থার্ড ডিগ্রিতে একদম আপনি বাইরে থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর চুয়াল,
এই হচ্ছে কি আপনার তিনটা ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ইটিওলজি কি, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ইউটেরাস অ্যাটনিক, এমন একটা অবস্থায় আপনি যদি বাইরে থেকে প্লাসেন্টা ধরে টান দেন অথবা উপর থেকে ফান্ডাসে প্রেসার দেন, তাহলে কি হবে? ইউটেরাসের কোনো টোন নাই, উপর থেকে প্রেসার দিলেও নিচে নেমে যাবে, নিচে থেকে টান দিলেও এটা ইনসাইড আউট বাইরে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আইট্রোজেনিক কজ। আর কারো ইউটেরাস যদি খুবই লুথা লুথা থাকে, একেবারেই অ্যাটনিক থাকে, তাহলে এমনও হতে পারে যে সে বিয়ার ডাউন করার সময় অথবা জোরে একটু কাফিং স্নিজিং করার সময় অ্যাবডোমিনাল প্রেসার বাড়ার সাথে সাথে ইউটেরাসটা চলে আপনার হচ্ছে গিয়ে বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই কয়টা হচ্ছে কি আমার কজ, একটা স্পন্টেনিয়াস কজ, একটা আইট্রোজেনিক কজ। ফিচার কি পাবেন আপনি? ফিচার সিমটম থাকবে হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, তার সাথে হচ্ছে গিয়ে বিয়ারিং ডাউন সেন্সেশন। হ্যাঁ, অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, বিয়ারিং ডাউন সেন্সেশন। সাইন হচ্ছে কি আপনি শক পাবেন, শকের যা সাইন সিমটম থাকে এই শক পাবেন। তার সাথে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করবেন, ফিজিক্যালি ইউটেরাস ফান্ডাস ফিল করার কথা, আপনি ফান্ডাস ফিল না করে একটা কাপ শেপ ডিপ্রেশন ফিল করতে পারবেন। যখন পার ভ্যাজিনাল এক্সামিনেশন করতে যাবেন তখন আপনি মানে ডায়াগনোসিস করতে পারবেন, প্লাস কোন ডিগ্রি সেটাও বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি দেখতে পারবেন যে ফান্ডাসটা হচ্ছে নিচে চলে আসছে। আচ্ছা, প্রিভেনশন আসছে পরীক্ষায়, কিভাবে প্রিভেন্ট করবেন? কখনোই ইউটেরাস অ্যাটনিক থাকা অবস্থায় ফান্ডাল প্রেসার দেওয়া যাবে না, আপনার কন্ট্রোল কন্ট্রাকশনও দেওয়া যাবে না, ম্যানুয়াল রিমুভালও করা যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে মেইনলি প্রিভেনশন। ম্যানেজমেন্ট কি? দুই রকম ম্যানেজমেন্ট। যদি একদম আপনার হাতেই হয়, ঠিক আছে, শক ডেভেলপ করার আগেই আপনি সবগুলো সাথে সাথে ডিপোজিট করে দিবেন, এটা একটা ম্যানেজমেন্ট। আর দুই নাম্বার, আপনার হাতে হয় নাই, কোন একজন ইন্টার্ন করছে, তারপরে হচ্ছে এরকম হয়েছে, সে বুঝতে অনেকক্ষণ সময় নিচ্ছে যে কি হয়েছে, তারপর আপনাকে জানাইছে, আপনি আরেক জায়গায় ছিলেন, আপনি আসছেন, এসে দেখলেন অলরেডি পেশেন্ট শক চলে গেছে। তাইলে এখন আপনার আগে শক ম্যানেজমেন্ট করতে হবে, তারপরে জিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে রিপোজিশন। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখেন সুন্দর করে লেখা আছে, আমি যেটা বলতেছি সব দত্ত থেকে বলতেছি, আমি জাস্ট নিজের ভাষায় বলতেছি। 397 পেজে দেখেন, ম্যানেজমেন্ট, call for help before shock develops, urgent manual replacement even without anesthesia. It is the essence of treatment for skilled accoucheur. Principal step হচ্ছে গিয়ে কি করতে হবে, যেটা লাস্টে বের হয়েছে এটাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার, এটাও আপনার অস্ট্রেট একটা প্রসিডিউর স্টেশন, আমি ডিটেইলস না বলেছি আপনি কিভাবে কিভাবে করবেন। ঠিক আছে, স্টেপ গুলো অস্ট্রেট প্রসিডিউর স্টেশনে আপনাদেরকে পড়াবে। এই হচ্ছে মোটামুটি একবার রিডিং করে নেবেন এসপিএফ জন্য, হ্যাঁ, এবং ডিপোজিট করার পরে কিন্তু হাত বের করা যাবে। স্টেপ বাই স্টেপ ডিপোজিট করার পরে আগে ইউটেরাস টনিক দিবেন, ইউটেরাস কন্ট্রাক্ট করবে, তারপরে আপনি হাত বের করবেন। আর সব ডেভেলপ করার পরে যদি হয় তাহলে আগে সফটওয়্যার ম্যানেজমেন্ট দিবেন, তারপরে ডেভেলপ করবেন। আবার কি ব্যাটারি একটু আপরে আমি একটু ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি কমে গেছে, বন্ধ হয়ে যাবে, না হলে 1 মিনিট সময় দিবেন আমাকে। ঠিক আছে,
হচ্ছে আমার মোটামুটি ইউটারাইন ইনভার্সন। আর ইনজুরি চ্যাপ্টারটা থেকে আপনাদের যেগুলো আছে 400 পেজে আসেন সার্ভাইকাল ইনজুরি, এটা একটু দাগাবেন। এখন পর্যন্ত আসে নাই কখনো সার্ভাইকাল টিয়ারটা, শুধুমাত্র আপনাদের হচ্ছে গিয়ে অস্পের প্রসিডিউর সেশনের জন্য করতে হয়। এটা একবার রিডিং করবেন শুধু এসপি এর জন্য, এখানে এমন কিছু নাই যেটা আপনারা জানেন না বা আমার বলতে হবে। তারপর আসেন পেলভিক হেমাটোমা। পেলভিক হেমাটোমাটা আমি একটু বলি। পেলভিক হেমাটোমা হচ্ছে গিয়ে আপনার ডেলিভারির সময় যে টিয়ার গুলা হয়, এটা পেরিনিয়াল টিয়ার বলতে পারেন, সার্ভাইকাল টিয়ার বলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে ভ্যাজাইনাল একদম যেটা ভল্ট, হ্যাঁ ওই জায়গার টিয়ার। হ্যাঁ এই টিয়ার গুলো যদি আপনি ঠিক মতো রিপেয়ার করতে না পারেন, অথবা ভ্যাজাইনাল পাশে দুই পাশে হচ্ছে গিয়ে কিছু ভেসেল থাকে, প্যারা ভ্যাজাইনাল প্লেক্সাস বলে, এগুলো যদি কোনো কারণে রাপচার হয় তাহলে সেখান থেকে হেমাটোমা ডেভেলপ করতে পারে। এই হেমাটোমাটা যদি লিবিটোরাইনের নিচে ডেভেলপ করে তাহলে সেটা ইনফ্রালিবেটর হেমাটোমা, যদি উপরে ডেভেলপ করে সুপ্রালিবেটর হেমাটোমা। ইনফ্রালিবেটর হেমাটোমার সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে বালবাল হেমাটোমা, যেটা আমরা সবাই মোটামুটি চিনি। আর সুপ্রালিবেটর হেমাটোমার মধ্যে ব্রড লিগামেন্ট হেমাটোমা হতে পারে, পেলভিক হেমাটোমা, যেটা ঠিক আছে। তো এই হেমাটোমা গুলো আপনাদের পরীক্ষায় কিভাবে আসে, একটা সিনারি দিয়ে আসতে পারে যে আফটার ডেলিভারি পেশেন্টের প্রচন্ড অ্যাবডোমিনাল বা পেলভিক পেইন হচ্ছে, সুপ্রালিবেটরের কথা বলছি। ইনফ্রালিবেটর তো বালবাল হেমাটোমা, পেশেন্ট বালবাল রিজিয়নে প্রচন্ড পেইন বলবে, আপনি ইন্সপেকশন করলেই ডায়াগনোসিস করতে পারবেন, সাথে জেনারেল এক্সামিনেশন এনিমিয়া প্লাস হচ্ছে গিয়ে সাইন সিম্পটম অফ শক থাকতে পারে। আর সুপ্রালিবেটর যেটা হেমাটোমা, পেলভিক হেমাটোমাতে যেটা থাকবে যে অ্যাবডোমিনাল পেইন বা পেলভিক পেইন নিয়ে পেশেন্ট আসবে, কিন্তু আপনি কোনো হচ্ছে গিয়ে পেশেন্টকে আপনি এনিমিক পাবেন, পেশেন্টের শক সাইন সিম্পটম অফ শক থাকতে পারে, কিন্তু আপনি ভিজিবল কোনো হচ্ছে গিয়ে ব্লিডিং দেখতে পাচ্ছেন না, কোনো পেশেন্টের পিপিএস দেখতে পাচ্ছেন না। এদেরকে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে লোয়ার অ্যাবডোমিনে আপনি হয়তো একটা মাস পেতে পারেন, যেটা দেখা যাবে যে এই মাসটা ইউটেরাসটাকে একটা দিকে ঠেলে দিয়ে রাখছে। আর ভ্যাজাইনাল এক্সামিনেশন করলে এটি করেও আপনি হচ্ছে গিয়ে পেলভিক রিজিয়নে একটা মাস পেতে পারেন, যে মাসটা হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল কোনো একটা ওয়ালকেও এরকম হচ্ছে কি পুশ করে নিচ্ছে। ঠিক আছে, এই ধরনের একটা সিনারিও দিয়ে আপনার কাছে ডায়াগনোসিস জানতে চাই। আচ্ছা, সো পেলভিক হেমাটোমাটা অস্পির জন্য হচ্ছে গিয়ে ডাক দিয়ে রাখেন। রিজনে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু অস্পিতে আপনাদের আসতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে করবেন? যদি ছোট হেমাটোমা হয় লেস দেন 5 সেন্টিমিটার, তাহলে শুধু কোল্ড কম্প্রেস করলেই ঠিক হচ্ছে। আর যদি বড় হেমাটোমা হয় তাহলে বারবার হেমাটোমাতে আমরা যেটা করি, অ্যানেস্থেশিয়া দিব, ওই জায়গাটা এক্সপ্লোর করব, যদি কোনো ব্লিডিং ভেসেল পাই তাহলে সেটাকে ট্রাই করব, আর যদি কোনো কিছু না পাই তাহলে সেখানে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব, ট্যাগ দিয়ে দিব। আর সুপ্রালিবেটর যদি হয় ল্যাপারোটমি করে ওপেন করতে হবে, সেখানেও এরকম ভাবে সব ক্লট গুলা বের করতে হবে, কোনো ব্লিডিং ভেসেল পাইলে সেটাকে হচ্ছে গিয়ে আবার প্রিপেয়ার করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আপনাদের জন্য টাফ, আসার পসিবিলিটি কম, কিন্তু কম ইম্পর্টেন্ট হলো আমি একবার জাস্ট টাচ দিয়ে রাখলাম যাতে আপনাদের মাথায় থাকে যে এরকম একটা জিনিস আছে। আর এসবি এর জন্য যদি একবার পড়ে নেন তাহলে হুটহাট পরীক্ষা চলে আসলে আসবে। আর লাস্ট হচ্ছে কি আপনার রাপচার অফ ইউটেরাস। রাপচার ইউটেরাস থেকে একবার কোশ্চেন আসছিল। রাপচার ইউটেরাস থেকে আপনার জানতে হবে সাইন সিম্পটম আছে কি জিনিস, সেটা আগে জানতে হবে। রাপচার ইউটেরাস হচ্ছে কি ইউটেরাসের প্রত্যেকটা লেয়ার যদি ওপেন হয়ে যায় তখন আমি সেটাকে রাপচার ইউটেরাস। ঠিক আছে, একদম প্রত্যেকটা লেয়ার যদি গিভওয়ে করে দেয়, যদি একটা লেয়ারও থাকে, ধরেন শুধু প্যারাইটাল বা ভিসেরাল পেরিটোনিয়ামটাও আছে, তাহলেও কিন্তু সেটাকে হচ্ছে গিয়ে স্কার ডিহিসেন্স বলে। আর যখন সবগুলো লেয়ার ওপেন হয়ে যায় সেটাকে স্কার রাপচার। কি জিনিস জানলাম, সিম্পটম কি, লোয়ার অ্যাবডোমিনেশন লেবারে আসবে, প্রচন্ড অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং at the height of uterine contraction sense of something given away followed by সাবসিডেন্স অফ এই পেইনটা কমে যাবে, কমে যেয়ে তখন একটা এরকম পেইন থাকবে, এটাকে বলে গা নিপিং একটা পেইন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার সিম্পটম। আচ্ছা, সাইন কি, জেনারেল এক্সামিনেশনে আমি যে এনিমিয়া শকের যে সাইন সিম্পটম এগুলাই পাবো। আর অ্যাবডোমিনালে আমি যখন যাব তখন দেখবো যে আপনার, আমি কিন্তু এগুলো বলতেছি গত থেকে গত নাম্বার পেজ 404 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, 404 নাম্বার পেজে এগুলো দেয়া আছে, আমরা দেখবো। আচ্ছা, পার অ্যাবডোমিনাল দিয়ে আমরা দেখবো যে সুপারফিশিয়ালি ফিটাল পার্ট গুলা ফিল করা যাচ্ছে, ইউটেরাইন কন্ট্রোল অ্যাবসেন্ট, দুইটা সেপারেট হচ্ছে মাস ফিল করা যাচ্ছে, একটা হচ্ছে কি ফিটাল ওভয়েড আর একটা হচ্ছে কি ইউটেরাইন
ফিটাল হার্ট সাউন্ড আমি অ্যাবসেন্ট আর ভাজানাল টেস্ট করলে আমি এটি ব্লিডিং দেখতে পাবো। এক, দুই নাম্বার হচ্ছে গিয়ে যেটা ফিটাল পার্টটা এটা উপরে রিগ্রেস করে যাবে, রিসেশন অফ ফিটাল পার্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট কি? শকের যে ম্যানেজমেন্ট অলরেডি আগে প্রত্যেকটার সাথে বলে আসছি, প্রথমে শকের ম্যানেজমেন্ট লিখবেন, তারপরে লিখবেন যদি ফ্যামিলি কমপ্লিট হয় এবং আচ্ছা দুইটা ব্যাপার, একটা হচ্ছে ইউটারাস রিপেয়ারেবল, নন রিপেয়ারেবল। যদি ইউটারাস রিপেয়ারেবল হয় তাহলে রিপেয়ার অফ ইউটারাস। ইউটারাস রিপেয়ার করার পরে বিএলটিএল করবেন কি করবেন না। যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে তাহলে শুধু রিপেয়ার অফ ইউটারাস, যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে রিপেয়ার অফ ইউটারাস উইথ বিএলটিএল। আর যদি ইউটারাস নট রিপেয়ারেবল তাহলে কিছু করার নাই, হিস্ট্রেক্টমি ফ্যামিলি কমপ্লিট থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার রাপচার ইউটারাসের ম্যানেজ। এখন খুব ফাস্ট করে কয়েকটা এসবিএফ বাসায় এসে খাইছে না ওই দিছি খিদে লাগছিল বেশি। Pregnant women at 26 weeks of gestation presents with minimal painless bleeding following sexual intercourse. 26 weeks painless, এর আগে তার কখনো এরকম হয় নাই। এর মধ্যে which of the following confirms the diagnosis of placenta previa? আচ্ছা, এটা খুব সহজ একটা এটা আপনারা বলা জিজ্ঞেস করা না করার সমান বলেন, তারপরেও একজন বলেন কোনটা হবে আনসার। ভেরি গুড। আচ্ছা, তারপরে আসেন তবে এক নম্বরটা একটু আবার দেখান, বুঝতে পারেন আপু। এক নাম্বারটা খুবই সহজ ছিল, এটা হচ্ছে গিয়ে আপনার পেইনলেস ব্লিডিং নিয়ে আসছে প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসিস আপনি কোনটা দেখে করতে পারবেন, এটা ছিল আল্ট্রাসোনোগ্রামে লো লাইং প্লাস। আচ্ছা, ম্যাসিভ ব্লাড লসে আমরা যে কয়টা করলাম এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাড লস, ব্লাড দেয়া, শক, এই জিনিসগুলা খুব রিলেটেড। সো এগুলার থেকে ব্লাড লস বা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড কোশ্চেন আসতে পারে। এখন আমাকে বলেন ম্যাসিভ ব্লাড লস কোনটা, এ বি সি ডি এর মধ্যে কোনটা হলে আমি ম্যাসিভ ব্লাড লস করবো? এই নাম্বার ই। তাই এ বি মাত্র 1 ভলিউম অফ ব্লাড ইন 12 আওয়ার বা 24 আওয়ার হলে আমি ম্যাসিভ ব্লাড লস করবো। ই ভেরি গুড। আমি দেখি নেই কি মানে আচ্ছা, এ কে বলেছিলেন, বি কে বলেছিলেন, কি কে বলেছিলেন? আচ্ছা, এ কে বলেছিলেন তো বলেন। তিনি বলেছিলেন মনে ঠিক বলেছেন। হ্যাঁ, আমি নিজেও হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে যে 1 ভলিউম অফ ব্লাড ইন হচ্ছে গিয়ে 24 আওয়ার, এটা কিভাবে? হ্যাঁ, বি হচ্ছে গিয়ে রাইট আনসার। 1 ভলিউম বলতে এখানে 1 ইউনিট কিন্তু বোঝাচ্ছে। 1 ভলিউম বলতে হচ্ছে কি টোটাল ব্লাড, একটা মানুষের শরীরে যা হচ্ছে কি টোটাল ব্লাড থাকে অর্থাৎ 50% দ্যাট ইজ 100% ব্লাড ভলিউম ইন 24 আওয়ার, সেটাকে ম্যাসিভ ব্লাড লস। ঠিক আছে, 50% অফ ব্লাড ভলিউম লস যদি 3 ঘন্টায় হয় অথবা 100% যদি হচ্ছে গিয়ে 24 আওয়ারে হয়, সেটা কি হচ্ছে গিয়ে ম্যাসিভ ব্লাড লস করে। ঠিক আছে, আচ্ছা তারপরে একটু আসি আমরা ও তো যায় ওরা কি কম যায় প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের হিস্ট্রি আছে এমন একজন জিব্যাক করতে আসছে, এখন তার সিজারিয়ান স্কার পেইন হচ্ছে। Which of the following is the most consistently associated with uterine rupture? কোন ফাইন্ডিংটা আপনি পাবেন uterine rupture হলে সবচেয়ে কমনলি? A B C D E এর মধ্যে এটাই লাস্ট কোয়েশ্চেন আপনাদের।
কয়েকজন আন্দাজে বলেন, আপনাদের পারতে হবে এমন না। ডি এই নাম্বার নাম্বার, ভেরি গুড। হ্যাঁ, এই নাম্বার সিটিজিতে অলওয়েজ চেঞ্জ থাকে, বুঝছেন? কি তাহলে আমি একটু শেষ করি, আমার একটু তাড়াও আছে, এই জন্য আমি হচ্ছে কি আপনাদের কোশ্চেন একটু কম দেখাইলাম। যে কয়টা কোশ্চেন আমি কম দেখাইছি এই কয়টা আমি আপনাদেরকে আবার হচ্ছে কি আমি যেদিন ইনশাল্লাহ এটা সলভ ক্লাস দিব সেদিন আমি হচ্ছে কি বেশি করে দেখাই দিব আবার। হ্যাঁ, যে কয়টা আমি কোশ্চেন দিব রিটেনে তার সাথে আরো একটা কিছু কোশ্চেন আনসার আমি ইনশাল্লাহ দেখাই দিব। জহরি আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করি। আপু এসবিএ বাকিগুলো কবে দেখাবেন? হ্যাঁ এটা ইনশাল্লাহ হচ্ছে পরীক্ষা দিব আমি এবং সলভ ক্লাস দিব, সলভ ক্লাসের দিন ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? এসবিএ গুলো আমাদের এক্সপ্লেনেশন সহ গ্রুপে দিয়ে দিলে খুব ভালো হয়। এসবিএ তো আসলে অনেক হয়, আমি এখানে একটা দুটা বই থেকে নিয়েছি, আপনাদের এরকম বইয়ের তো অভাব ঠিক নাই। আছে, আমাদের তো আসলে এরকম বই তো এখনো কেনা হয় নাই, তারপরে যদি আপনারা দেন ওগুলো আমাদের একটু ফোকাসড থাকে আর কি, ব্রেনে ভালো থাকে, এটার জন্য বলতেছি। না ঠিক আছে আপু, আপনার কথা আমি বুঝতে পারছি। হচ্ছে কি মানে আমি যদি আপনাকে 10টা বা 20টা এসবিএ দিই আপনার মনে হবে যে এগুলাই ইম্পর্টেন্ট, এই কয়টা পড়লেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি হয়তো একটা বই থেকে আজকে আপনার ক্লাসের জন্য কয়েকটা তুলে নিয়ে আসছি যে আমি একটু প্র্যাকটিস করবো, কিন্তু আমি যখন এটা গ্রুপে দিব তখন হয়ে যাবে যে এই কয়টা পড়লেই হবে, ব্যাপারটা কিন্তু তা না। বই 5টা 6টা বই আছে এসবিএ প্র্যাকটিস করার জন্য, এই কারণে তো আমরা আসলে কোনটা কিনবো, 6টা বই কিনবো? আসলে তো একটা এসবিএ বইয়ের নাম জানতে চাচ্ছিলাম যেটা ফলো করতে পারবো। আচ্ছা, এসবিএ বইয়ের নামগুলা হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? যেগুলা থেকে প্র্যাকটিস করবেন সবগুলোই কিনতে হবে? ব্যাপারটা কি এক্স্যাক্টলি যে বই থেকে আসবে ব্যাপার ওরকম তো না যে হুবহু বই থেকে তুলে দিবে। আপনি যে কোনো একটা বা দুইটা বই থেকে প্র্যাকটিস করবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন বাকিগুলো অটোমেটিক্যালি আপনি পারবেন, ঠিক আছে? যে বইটাই জানতে চাচ্ছিলাম যে একটা বই ধরে প্র্যাকটিস করলে কোনটা ফলো করবো, এটা একটু জানতে পারলে ভালো হতো। একদম ওইভাবে তো রেকমেন্ড করতে পারবো না, আমি 2টা বা 3টা বইয়ের নাম লিখে দিব না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মামুন রশিদ ভাই, আমি তাহলে শেষ করছি। জি ম্যাম, তাহলে আমরা শেষ করি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। ওই খাবার দিয়ে দিই মিশালা দিয়ে সব খাও